আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা সবাই জানি যে 2021 সালে পরীক্ষা আমাদের আসন্ন। আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হবে এবং আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাসের আলোকে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা জানি সেখানে আমাদের 5টা করে চ্যাপ্টার দেওয়া আছে। সেই 5টা চ্যাপ্টারের ভিতর থেকে সীমাবদ্ধ প্রশ্ন থাকার সম্ভাবনা আছে এবং থাকবে আমরা আশা করছি। তো তোমরা সেই 5টা চ্যাপ্টার, প্রথম পত্রের যে 5টা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের ভিতর থেকে একটা চ্যাপ্টার আছে ব্যঞ্জন ও সমন্বয় বিবরণী। এই ব্যঞ্জন ও সমন্বয় বিবরণী চ্যাপ্টারটা আমি দেখেছি তোমরা অনেকেই বোঝো না বা করতে চাও। এটা তোমাদের কাছে খুব কঠিন লাগার কারণ হচ্ছে এর শেখার পদ্ধতিটা আমরা সঠিকভাবে রপ্ত করতে পারি না। তার কারণ সেখানে যে নিয়ম কানুন দেওয়া আছে, 3-4টে ছক দেওয়া আছে। সেই ছকের গুলো আমাদেরকে মুখস্থ করতে বলা হয়। সেই মুখস্থ করে নিয়ে আমাদেরকে অঙ্ক করতে বলা হয়। আসলে ছকে যে লেনদেনগুলো দেওয়া থাকে সেই লেনদেনগুলোর সাথে অঙ্কের লেনদেনগুলোর ভাষাগত কিছু পার্থক্য থাকে। কারণ ভাষাগত এই পার্থক্যের কারণেই আমরা সেই আইটেমগুলোর সাথে এই আইটেমগুলো মিলাতে পারি না, যার কারণে আমাদের কাছে অঙ্কটা কঠিন হয়ে ওঠে। তো আজকে আমি তোমাদের একটা খুব শর্টকাট মেথড শেখাবো, যে মেথডের আলোকে তোমরা যদি অঙ্কটা করো তাহলে খুব সহজে শিখে যেতে পারবে। আমরা সাধারণত নগদান বই সবাই পারি। নগদান বই অর্থাৎ প্রত্যেকটা লেনদেন আমাদের নগদান বইয়ের কোথায় যায় সেটা আমরা অবশ্যই জানি, পারিও। তো ব্যঞ্জন সমন্বয় সম্পর্কে বলার আগে আমাদের একটু জানা দরকার যে ব্যঞ্জন সমন্বয় বিবরণী বলতে আমরা কী বুঝি। আমাদের প্রতিষ্ঠান দৈনন্দিন যে সমস্ত লেনদেনগুলো ব্যাংকের সাথে হয়ে থাকে সেই ব্যাংকের সাথে সংগঠিত লেনদেনগুলো নিয়েই সাধারণত আমাদের ব্যাংক জমা সমন্বয় বিবরণী করা হয়। তো ব্যাংক জমা সমন্বয় বিবরণীটা কি? ব্যাংক জমা সমন্বয় বিবরণী ব্যাংকের সাথে সংগঠিত যে সমস্ত লেনদেনগুলো একটা প্রতিষ্ঠানের হয়ে থাকে, এই লেনদেনগুলো প্রতিষ্ঠান লেখে নগদান বইতে আর ব্যাংক লেখে তাদের পাস বইতে। তো একটা নির্দিষ্ট সময়ে যদি দুই বই এক জায়গায় করা হয় তাহলে দেখা যাবে যে দুই বইয়ের ব্যালেন্স এক হওয়ার পথে থাকলেও সেটা এক হয়নি, কারণ সেখানে কিছু পার্থক্য দেখা দেয়। এই পার্থক্যের কারণটা কি? পার্থক্য হওয়ার কারণ তোমাদের বইয়ে দেখবে একটা প্রশ্ন আছে যে কোনো নির্দিষ্ট তারিখে নগদান বহি এবং ব্যাংকের পাস বহির ভিতরে বা উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণটা কি? এই কারণগুলো তোমরা একটু পড়ে নেবে। কারণ আমি যেমন একটু উদাহরণ বলি যে আমার ব্যাংকে মনে করো টাকা জমা আছে, সে 80,000 টাকা জমা আছে। আমি ধরে নিলাম আমার নগদান বই অনুযায়ী 80,000 টাকা জমা আছে, কিন্তু ব্যাংক একটা সময়ে দেখা যাচ্ছে আমার এই জমা টাকার উপরে কিছু ইন্টারেস্ট দিয়েছে। কত টাকা দিয়েছে সেটা তো আর ফোন করে আমাকে বলে না এই যে ভাই আজকে আপনার অ্যাকাউন্টে যে টাকা জমা ছিল তার উপরে এত টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে, এ কথা তো বলে না। কারণ ওরা ইন্টারেস্টটা দিয়ে আমার অ্যাকাউন্টে জমা করেছে কিন্তু আমি জানলাম না। তাহলে আমার আর তাদের বইয়ের এই উদ্বৃত্তের ভিতরে গরমিল দেখা দেবে। তারপরে আমি আমার একজন পাওনাদার আমার কাছে টাকা পাবে, আমি তাকে 10,000 টাকার একটা চেক দিয়ে দিলাম। দিয়ে আমি কি করলাম, আমার নগদান বইতে পোস্টিং দিয়ে দিলাম যে আমার ব্যাংক থেকে আজকে 10,000 টাকা কমে গেল। কিন্তু সেই ব্যক্তি যদি ব্যাংক থেকে টাকা না উঠায় তাহলে দেখা গেল আমার নগদান বই এবং ব্যাংকের পাস বইয়ের ভিতরে গরমিল দেখা যাবে। তো এখন আমি এই যে ওই ব্যক্তিটাকে যে চেক দিয়ে দিলাম, এই চেক আমি যে হিসাবভুক্ত করলাম খাতায়, আমার কি ভুল? আমার ভুল না। ওই ব্যক্তি যে ব্যাংক থেকে টাকা ওঠালো না, এটাও ব্যক্তিরও কোনো ভুল না। ব্যাংক যে তার পাস বইতে লিখলো না, এটাও ব্যাংকেরও কোনো ভুল না, কারোরই কোনো ভুল না। এটা সাধারণত এই ধরনের পার্থক্য স্বাভাবিক ব্যাপার হবে। তো দেখা যায় যে অনেক এই ধরনের লেনদেন হওয়ার কারণে দুই বইয়ের অনেক পার্থক্য এসে যায়। সে কারণে কোনো একটা নির্দিষ্ট তারিখে আমাদের প্রতিষ্ঠানের নগদান বই এবং
ব্যাংকের পাসবই দুটো এক জায়গায় করে এই সমস্ত গরমিলগুলো যে বিবরণীর মাধ্যমে আমরা সমাধান করি সেটাই হচ্ছে ব্যাংক জমার সমন্বয় বিবরণী। তাহলে ব্যাংক জমার সমন্বয় বিবরণীটা হলো নগদান বহি উদ্বৃত্ত এবং ব্যাংকের পাসবইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিলগুলো ঠিক করা। আমরা দেখি যে খুব সংক্ষিপ্ত একটা পদ্ধতি ব্যবহার করে আমরা কিভাবে ব্যাংক জমার সমন্বয়ের অঙ্কটা করতে পারি। আমরা সাধারণত নগদান বহি করতে পারি। নগদান বহির কোন আইটেমগুলো নগদান বইতে ডেবিটে যায়, কোনগুলো ক্রেডিটে যায় সেটা আমরা জানি। আমরা সাধারণত ব্যাংক জমার সমন্বয় বিবরণী করার সময় নগদান বহির শুধুমাত্র ব্যাংকের কলাম নিয়ে আলোচনা করব, ব্যাংকের কলাম নিয়ে কাজ করব। কারণ শুধুমাত্র ব্যাংক জমার সমন্বয় বিবরণী শুধুমাত্র ব্যাংকের সাথে সংগঠিত লেনদেনগুলো নিয়েই করা হয়। সে কারণে শুধু নগদান বহির ব্যাংকের কলামে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে কোন কোন আইটেমগুলো যায় সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে। যেমন আমাদের ব্যাংকের কলামে 1 তারিখের যে উদ্বৃত্তটা আমরা লিখি নগদান বহিতে সেটা ডেবিট পাশেও হয়, ক্রেডিট পাশেও হয়। তোমরা খেয়াল করেছো হয়তোবা যে ব্যাংকের কলামে ডেবিট পাশেও ব্যালেন্স বিডি হয়, ক্রেডিট পাশেও ব্যালেন্স বিডি হয়, কিন্তু নগদের ঘরে কখনো ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি হয় না। ডেবিট পাশেই শুধু ব্যালেন্স বিডি হয় নগদের কলামে, ক্রেডিট পাশে কখনো হয় না। তার কারণ নগদ টাকা আমার হাতে যা আছে তার চেয়ে বেশি আমি খরচ করতে পারি না, সে কারণে ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি হয় না। কিন্তু আমার ব্যাংকে যে টাকা জমা আছে তার থেকে অধিক টাকা আমার প্রতিষ্ঠান উঠাতে পারে, সে কারণেই নগদান বহির ব্যাংকের কলামে ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি হয়। তাহলে আমরা কি দেখলাম? ব্যাংকের কলামে ডেবিট পাশেও ব্যালেন্স বিডি হয়, ক্রেডিট পাশেও ব্যালেন্স বিডি হয়। তাহলে ডেবিট পাশের ব্যালেন্স বিডি যেটা সেটা আমরা কি বুঝি? ব্যাংকে আমার কত টাকা জমা আছে। আর ক্রেডিট পাশে যদি ব্যালেন্স বিডি হয় ব্যাংকের কলামে, তাহলে আমি বুঝি কি যে ব্যাংক আমার কাছে এত টাকা পাবে, অর্থাৎ ব্যাংকের কাছে আমার এত টাকা দেনা আছে। নগদান বহির ডেবিট পাশে ব্যাংকের কলামে যে ব্যালেন্স বিডি যে টাকাটা এটা আমার কাছে সম্পদ, কিন্তু ব্যাংকের কাছে কিন্তু এটা দায়। ব্যাংকের বইতে এটা ক্রেডিট পাশে থাকবে, ব্যাংকের কাছে এটা ব্যাংক জমা উদ্বৃত্ত, ব্যাংকের কাছে এটা জমা যেটা এটা হচ্ছে ব্যাংকের দেনা, আমার সম্পদ ব্যাংকের দেনা। আর আমার যেটা ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি হয়েছে এটা আমার কাছে দেনা, ব্যাংক জমা অতিরিক্ত, কিন্তু ব্যাংকের কাছে এটা সম্পদ। আমার কাছে যেটা সম্পদ ব্যাংকের কাছে সেটা দায়, আমার কাছে যেটা দায় ব্যাংকের কাছে সেটা সম্পদ। সে কারণে নগদান বহিতে আমার যে ডেবিট পাশে ব্যাংকের কলামে ব্যাংক জমার উদ্বৃত্ত সেটা পাস বহির কাছে জমা অতিরিক্ত। আমার কাছে নগদান বহির ক্রেডিট পাশে ব্যাংকের কলামে যেটা ব্যাংক জমা অতিরিক্ত, পাস বহিতে ব্যাংকের কাছে সেটা ব্যাংক জমার উদ্বৃত্ত। নগদান বই অনুযায়ী ব্যাংকের কলামে যেটা ডেবিট পাশে ব্যালেন্স বিডি এটা হয় ডেবিট, এই উদ্বৃত্তটাই পাস বইতে থাকে ক্রেডিট পাশে যাবে, এটা ব্যাংকের জন্য ক্রেডিট। আমার জন্য ক্রেডিট পাশে নগদান বইতে ব্যাংকের কলামে যেটা ব্যালেন্স বিডি এটা ব্যাংক জমা অতিরিক্ত, এটা হয় ক্রেডিট। এইটাই পাস বইতে হয় তাদের জমার উদ্বৃত্ত, এটা তাদের বইতে হয় ডেবিট। আমরা সাধারণত এই অঙ্ক করতে গেলে 4টা উদ্বৃত্ত আমরা দেখতে পাবো। কয়টা? 4টা উদ্বৃত্ত দেখতে পাবো। নগদান বই অনুযায়ী 2টা, পাস বই অনুযায়ী 2টা। নগদান বই অনুযায়ী একটা ব্যাংক জমার উদ্বৃত্ত, একটা ব্যাংক জমা অতিরিক্ত। পাস বই অনুযায়ীও একটা ব্যাংক জমার উদ্বৃত্ত, একটা ব্যাংক জমা অতিরিক্ত। আমরা যখন এই অঙ্কটা করতে যাব তখন অঙ্কের প্রথমেই
বা ভিতরে যে কোনো জায়গায় হোক এই চারটে উদ্বৃত্ত যে কোনো একটা উদ্বৃত্ত পাবই, কখনো কখনো দুটো উদ্বৃত্ত পেতে পারি, তবে সাধারণত একটা উদ্বৃত্ত আমরা পাবই। তো আমাদের এই অঙ্ক করার পদ্ধতি হচ্ছে আবার দুইটা, একটা হচ্ছে একক জের নিয়ে করা হয়, একক জের পদ্ধতি, আর একটা হচ্ছে দ্বৈত জের পদ্ধতি। একক জের পদ্ধতি এবং দ্বৈত জের পদ্ধতি অঙ্ক করার নিয়ম কিন্তু এক, পদ্ধতি দুটো হলেও অঙ্ক করার যে নিয়ম সেটা কিন্তু এক। একক জের নিয়ে যখন অঙ্ক করা হয় সেখানে নবদান বহির গড়মিল এবং পাশ বহির গড়মিল সব কিছু একসাথে মেশানো থাকে, একসাথে মিশিয়ে আমরা অঙ্কটা করি। কিন্তু দ্বৈত জের পদ্ধতিতে আমরা অঙ্ক করার সময় নবদান বহির গড়মিলগুলো আলাদা করি এবং পাশ বহির গড়মিলগুলো আলাদা করি। নবদান বহিতে যে সমস্ত গড়মিলগুলো হয় সেগুলো নবদান বহির উদ্বৃত্তের আন্ডারে লিখি এবং পাশ বহির গড়মিলগুলো পাশ বহির উদ্বৃত্তের আন্ডারে লিখি, অর্থাৎ দুই বইয়ের গড়মিলগুলো আমরা আলাদা করে ফেলি। সেখানে দুই বই অনুযায়ী উদ্বৃত্ত দেওয়া থাকে এবং সেই দুই বই অনুযায়ী আমরা কিন্তু অঙ্ক করে থাকি, সেই জন্য এটাকে বলা হয় দ্বৈত জের পদ্ধতি। তাহলে আজকের আলোচনা আমরা কি দেখলাম, আমরা যে অঙ্কটা করি ব্যঞ্জমের উদ্বৃত্ত, সেখানে নবদান বহি পারাটা জরুরি। প্রত্যেকটা লেনদেন নবদান বইয়ের কোন পাশে যায় সেটা যদি আমি জানি, তাহলে পাশ বইয়ের কোন পাশে যায় সেটা আমরা জানবো। অবশ্যই নগদান বহি এবং পাশ বই বিপরীতমুখী। আমরা যে আইটেম নগদান বইতে ডেবিট করব, পাশ বই সেই আইটেম ক্রেডিট করব। আমরা যে আইটেম ক্রেডিট করব, পাশ বই সেই আইটেম ডেবিট করব। তো আমরা আগামী ক্লাসে এই অঙ্কটি করার জন্য আমরা যে নিয়মটার কথা আমি বলছি সেই নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। আজকে মোটামুটি আমরা ধারণা নিলাম যে ব্যঞ্জমার সমন্বয় বিবরণী কি, ব্যঞ্জমার যে নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত, পাশ বই অনুযায়ী উদ্বৃত্ত গড়মিল কেন হয়, উদ্বৃত্ত নগদান বইতে ব্যাংকের কলামে ডেবিট উদ্বৃত্ত কেন হয়, ক্রেডিট উদ্বৃত্ত কেন হয়, এই উদ্বৃত্ত দুটো আবার পাশ বইতে যে উল্টিয়ে নাম পরিবর্তন হয়ে যায়, এই চারটে উদ্বৃত্ত নিয়ে সাধারণত আমরা অঙ্ক করব। কিভাবে করতে হয় অঙ্ক আমরা আগামী একটা আলোচনায় আমরা সেটা দেখব ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।